আজকে আমরা যে লেখাটা নিয়ে কথা বলতে বসেছি সেটা ঠিক কোনো রিপোর্ট বা গবেষণা নয়। এটা এটা খুব গভীর, খুব ব্যক্তিগত একটা আখ্যান। আমরা এর নাম দিয়েছি দ্য ফায়ার কিপার অফ দ্য সাইলেন্ট ঘাট। এই লেখাটার মধ্যে দিয়ে আমরা এমন একজনের জগতে ঢুকব যিনি রোজ অন্যের শেষ যাত্রার সাক্ষী থাকেন। আমাদের আজকের উদ্দেশ্যটা হলো এই যে নীরব একটা পেশা, এর আড়ালে যে মানুষটা আছে, তার মনে কি চলে, তার অভিজ্ঞতাগুলো কেমন, সেটার গভীরে যাওয়া। একদম। আর এই লেখাটা কিন্তু শুধু একজন ব্যক্তির গল্প বলে না, এটা সমাজের দিকে ধরা একটা আয়নার মতো। এমন একটা বাস্তবতাকে দেখায় যা আমরা মানে সাধারণত এড়িয়ে চলি। এখানে আমরা দেখব যে বংশানুক্রমে পাওয়া একটা পেশার চাপ ঠিক কেমন হয়, তার সাথে দেখব এক ধরনের মানসিক বিচ্ছিন্নতা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এমন একটা অদৃশ্য শ্রমের কথা যার গুরুত্ব অসীম কিন্তু স্বীকৃতি প্রায় নেই বললেই চলে। চলুন তাহলে লেখাটার একেবারে প্রথম দিকটা দিয়ে শুরু করা যাক। প্রথম কয়েকটা লাইনই আমাকে একদম থামিয়ে দিয়েছে। বলা হয়েছে এই কাজটা করতে গেলে প্রথমে হাত কাঁপে, তারপর মন, তারপর আর কিছু কাঁপে না। এই যে তিনটে ধাপ, প্রথমে শারীরিক ভয়, তারপর মানসিক অস্থিরতা, আর শেষে গিয়ে এক ধরনের অনুভূতিহীনতা। এই পরিবর্তনটা এটা কিভাবে হয়? এটা খুব জরুরি একটা প্রশ্ন। দেখুন, এই পরিবর্তনটা তো একদিনে হয় না। এটা একটা লম্বা আর সম্ভবত খুব যন্ত্রণাদায়ক একটা প্রক্রিয়া। মনোবিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি কোপিং মেকানিজম। কোপিং মেকানিজম মানে নিজেকে বাঁচানোর একটা উপায়। একদম, নিজেকে রক্ষা করার একটা কৌশল। ভাবুন তো শ্মশানের পরিবেশটার কথা। লেখায় যেমন উল্লেখ আছে কাঠের শব্দ, আগুনের শব্দ আর মানুষের কান্না, আর তারপরই বলা হচ্ছে এই কান্নাটা ধীরে ধীরে কেউ আর শুনতে পায় না। এই যে শুনতে না পাওয়াটা, এটাই কিন্তু ওই অনুভূতিহীনতার অংশ। মনটা আসলে নিজেকে বাঁচানোর জন্য একটা দেওয়াল তুলে নেয়। তার মানে এটা কোনো সচেতন সিদ্ধান্ত নয়, এটা টিকে থাকার জন্য মনের একটা অটোমেটিক ব্যবস্থা। অনেকটা তাই। শুরুর দিকে হয়তো সচেতনভাবেই অনুভূতিগুলোকে একটু দূরে সরাতে হয়, কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর যখন একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে কেউ যায়, তখন এই দূরত্বটা তৈরি করা একটা অভ্যাস হয়ে দাঁড়ায়। তখন আর আলাদা করে চেষ্টা করতে হয় না, মন নিজে থেকেই একটা বর্ম তৈরি করে নেয়। আমরা যেটাকে বলছি অনুভূতিহীনতা, সেটা আসলে একটা মানসিক বর্ম। না হলে তো রোজ এই পরিমাণ শোকের ভারে ভেঙে পড়াটাই স্বাভাবিক ছিল। আর এই বর্মটার প্রয়োজন কেন সেটা আরও পরিষ্কার হয় যখন আমরা জানতে পারি যে এই কাজটা তার নিজের পছন্দের ছিলই না। লেখাটাতে খুব পরিষ্কার করে বলা আছে বাবার জায়গা বাবা, তারপর ছেলে, এইভাবেই কাজটা তার ঘাড়ে এসে পড়ে। আর তারপরে ওই লাইনটা ছাড়ানোর প্রশ্নই ছিল না। এই লাইনটার মধ্যে যে কি পরিমাণ অসহায়ত্ব আছে। হ্যাঁ, এবং এটা কিন্তু শুধু একজনের গল্প না, এটা আমাদের সমাজের একটা অনেক বড় বাস্তবতার দিকে আঙুল তোলে। আমাদের চারপাশে এমন অনেক কাজ আছে যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসে, যেখানে ব্যক্তির ইচ্ছা, তার স্বপ্ন বা তার যোগ্যতার কোনো দামই থাকে না। জন্মই যেন তার পেশা ঠিক করে দিচ্ছে। ঠিক তাই। এটা শুধু একটা জীবিকা নয়, এটা একটা পরিচয় যা তার উপর একরকম চাপিয়ে দেওয়া হয়েছে। ওই ছাড়ার প্রশ্নই ছিল না বাক্যটা আসলে এক ধরনের ইনএসকেপেবল ডেস্টিনি বা অলঙ্ঘনীয় নিয়তির কথা বলে। জীবনটা যেন তার জন্মের আগেই অন্য কেউ লিখে দিয়েছে। এই চাপিয়ে দেওয়া পরিচয়ের বোঝাটা যে কতটা ভারী সেটারও তো একটা ইঙ্গিত আছে লেখাটায়। যেমন বলা হচ্ছে প্রথম দিকে রাতে ঘুম হতো না, চোখ বন্ধ করলেই আগুন দেখা যেত। তার মানে কাজটা শুধু তার কর্মক্ষেত্রে থাকছে না, তার ব্যক্তিগত সময়ে তার ঘুমেও হানা দিচ্ছে। অবশ্যই, এটা তো পোস্ট ট্রমাটিক স্ট্রেসের একটা ক্লাসিক লক্ষণ। কিন্তু এই মানুষগুলোর জন্য তো কোনো কাউন্সেলিং বা থেরাপির ব্যবস্থা নেই, তাই না? সমাজ তাদের কাজটা চায়, কিন্তু সেই কাজের ফলে তাদের মনের উপর যে ক্ষতটা তৈরি হয় সেটার দায়িত্ব কেউ নিতে চায় না। ফলে তাদের নিজেদের সারিয়ে তোলার পথটা খুঁজে বের করতে হয়। আর সেই পথটা হলো সব অনুভূতিকে ভোঁতা করে দেওয়া, নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া। এই বিচ্ছিন্নতার কথা বলতে গিয়েই একটা লাইন আছে যা আমার গায়ে কাঁটা দিয়ে গেল। আমরা কাজটা করি, কিন্তু কেউ জিজ্ঞেস করে না আমরা ঠিক আছি কিনা। ভাবা যায় এই একটা বাক্যে কি পরিমাণ একাকিত্ব, কি পরিমাণ অবসাদ লুকিয়ে আছে। যে মানুষটা সবাইকে পার করে দিচ্ছে, তার নিজের ভালো মন্দের খবর নেওয়ার মতো কেউ নেই। এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা যেতে পারে ইনভিজিবল লেবার বা অদৃশ্য শ্রম। অদৃশ্য শ্রম। হ্যাঁ,
মানে কাজটা অত্যন্ত জরুরি, সমাজ এর উপর নির্ভরশীল, কিন্তু যিনি কাজটা করছেন তিনি সমাজের চোখে অদৃশ্য। শোকাহত পরিবারগুলো তারা তো নিজেদের যন্ত্রণা নিয়েই এতটাই মগ্ন থাকে যে যিনি তাদের এই কঠিন সময়ে সাহায্য করছেন তার মানসিক অবস্থার দিকে তাকানোর সুযোগ বা ইচ্ছাটুকুও থাকে না। তিনি সেখানে একজন ব্যক্তি নন, তিনি কেবলই একটা ব্যবস্থার অংশ, একটা যন্ত্রের মতো। আর এই অদৃশ্য শ্রমের ধারণাটা তো শুধু শ্মশান রক্ষকের ক্ষেত্রেই সত্যি নয়, তাই না? আমাদের চারপাশে তো এমন আরও অনেকেই আছেন। অবশ্যই হাসপাতালের মর্গ থেকে শুরু করে যারা আমাদের শহরটা পরিষ্কার রাখেন, নর্দমা পরিষ্কার করেন, সবাই এই অদৃশ্য শ্রমের উদাহরণ। আমরা তাদের পরিষেবাটা নিই, কিন্তু তাদের মানসিক অস্তিত্বটাকে প্রায় স্বীকার করি না। কিন্তু শ্মশান রক্ষকের ক্ষেত্রে এর সাথে আরও একটা স্তর যোগ হয়, সেটা হলো সামাজিক ট্যাবু, ছুতমাল। ঠিক, মৃত্যু জড়িয়ে আছে বলে একদম। কাজটা জরুরি, কিন্তু কাজটা অশুভ। তাই যিনি এই কাজটা করেন তিনি শুধু অদৃশ্য নন, অনেক ক্ষেত্রে অস্পৃশ্যও বটে। ফলে তার একাকিত্বটা আরও কয়েক গুণ বেড়ে যায়। তিনি সমাজের অপরিহার্য অংশ, অথচ সমাজের বাইরেই তার বাস। এই বিরোধাভাস বা প্যারাডক্সটা নিয়েই তাকে প্রতিদিন বাঁচতে হয়। কিন্তু এই যে অনুভূতির দেওয়াল, এই যে নিজেকে পাথর করে ফেলা, এটাও তো চিরস্থায়ী নয়। আর এখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। লেখক বলছেন, সবচেয়ে কষ্টের দিনটা আসে যেদিন নিজের পরিচিত কাউকে আগুনে দিতে হয়। সেদিন হাত কাঁপে, কিন্তু আগুন থামে না। যে হাত কাঁপা একদিন বন্ধ হয়ে গিয়েছিল, সেই হাত আবার কাঁপতে শুরু করে। এই অংশটা আমাদের দেখায় যে মানুষের মন যতই বর্ম তৈরি করুক না কেন, তা পুরোপুরি অভেদ্য নয়। একটা ব্যক্তিগত সংযোগ, একটা চেনা মুখ সেই বর্মটাকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। এতদিন ধরে তিনি যেগুলোকে শুধু দেহ হিসেবে দেখছিলেন, সেদিন হঠাৎ করেই সেই দেহটা একজন পরিচিত মানুষ হয়ে ওঠে, যার সাথে হয়তো তার স্মৃতি আছে, কথা হয়েছে। আর ঠিক তখনই পেশাদারিত্বের যে আড়ালটা, সেটা ভেঙে চুরমার হয়ে যায়। আর সেই মুহূর্তের মানসিক দ্বন্দ্বটা একবার ভাবুন। একদিকে ব্যক্তিগত শোক, হাত কাঁপছে, ভেতরটা ভেঙে যাচ্ছে, আর অন্যদিকে তাকেই তার কর্তব্যের অংশ হিসেবে চিতা সাজাতে হচ্ছে, আগুন দিতে হচ্ছে। ওই যে দুটো শব্দ, আগুন থামে না, এটা কি ভীষণ শক্তিশালী। আগুন এখানে যেন সেই নির্মম কর্তব্যের প্রতীক, যা ব্যক্তিগত অনুভূতির কোনো তোয়াক্কা করে না। হ্যাঁ, এটা কর্তব্যের এক চরম নির্মম রূপ। ওই মুহূর্তে তিনি তো আর শুধু একজন কর্মী নন, তিনি একজন শোকাহত মানুষ, যাকে নিজের শোককে নিয়ন্ত্রণ করে অন্যের শেষকৃত্য সম্পন্ন করতে হচ্ছে। এর থেকে বড় মানসিক যন্ত্রণা আর কী হতে পারে? এই একটা ঘটনায় হয়তো তার এতদিন ধরে তৈরি করা সমস্ত মানসিক প্রতিরোধকে প্রশ্নের মুখে ফেলে দেয়। তাহলে এই পুরো আলোচনাটা থেকে আমরা কি পেলাম? আমরা দেখলাম একজন মানুষের মানসিক যাত্রাপথ। প্রথমে ভয়, তারপর ধীরে ধীরে অনুভূতিকে দমন করা, আর শেষে একটা ব্যক্তিগত আঘাতে সেই দেওয়ালটা ভেঙে পড়া। লেখাটা শেষে খুব সুন্দর একটা কথা বলা আছে, এই গল্পটা মৃত্যুর না, এই গল্পটা বেঁচে থাকা মানুষের। আমরা শ্মশানকে শুধু মৃত্যুর ঠিকানা হিসেবে দেখি, কিন্তু সেখানে যে একজন জীবন্ত মানুষ রোজ জীবনকে একটা অন্য চোখে দেখছেন, তার গল্পটা আমাদের চোখে দিয়ে যায়। ঠিক তাই। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যে মানুষটা সবাইকে শেষ যাত্রায় পৌঁছে দেয়, তার নিজের যাত্রা কেউ দেখতে চায় না। তার কাজটা হলো অন্যের গল্পের শেষ পাতাটা লিখে দেওয়া, কিন্তু তার নিজের গল্পটা শোনার বা পড়ার কেউ নেই। তার কাজ শেষ হলে তার গুরুত্বও যেন শেষ হয়ে যায়। এটাই এই আখ্যানের মূল সুর। এই আলোচনাটা শেষ করার পর একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। এই শ্মশান রক্ষকের মতো আমাদের চারপাশে এমন আরও কতজন আছেন যারা সমাজের জন্য অত্যন্ত জরুরি কাজগুলো করছেন, অথচ নিজেরা রয়ে গেছেন অদৃশ্য, হয়তো অচ্ছুত হয়ে। হাসপাতালের মর্গ অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে ম্যানহোল ক্লিনার পর্যন্ত এমন কত মানুষের নীরব যাত্রার গল্প আছে, যা আমরা কোনোদিন শোনার প্রয়োজনই বোধ করি না।